হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের সূত্রাবলী নিয়ে আলোচনা করব, সংক্ষিপ্ত আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব ভরের সম্প্রসারণের সূত্র নিয়ে। ভর সম্প্রসারণ সূত্র। আমরা জানি একটা বস্তু যখন ভি বেগে অর্থাৎ আলোর বেগের প্রায় কাছাকাছি বেগে গতিশীল হয় বা অনেক বেগে গতিশীল হয়, অনেক বেশি বেগে গতিশীল হয়, তখন তার ভর বৃদ্ধি পায়, কারণ বস্তুর মধ্যে গতিশক্তি সঞ্চিত হয়। এই সঞ্চিত শক্তি বস্তুর মধ্যে ভর হিসেবে জমা থাকে। ঠিক আছে, তো আমি চিন্তা করি আমার এম নট হচ্ছে স্থির অবস্থায় বস্তুর ভর, আর এম হচ্ছে বস্তুটা যখন ভি বেগে গতিশীল তখন গতিশীল অবস্থায় বস্তুর ভর। তাহলে আমি বলতে পারি যে এম ইকুয়ালস টু হচ্ছে এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, এই টার্মটা রুট ওভার যেহেতু টার্মটার মান অবশ্যই একের থেকে ছোট, সো দ্যাট এই ছোট সংখ্যা দিয়ে ভাগ করার ফলে আলটিমেটলি এম এর মানটা কিন্তু বড় হয়ে যাবে, এম এর থেকে, এম নটের থেকে এম এর মানটা বড় হবে, অর্থাৎ গতিশীল বস্তুর ভর বেশি হবে। তো এই গতিশীল বস্তুর মধ্যে অবশ্যই গতিশক্তি সঞ্চিত আছে। আমি যদি চিন্তা করি কি পরিমাণ গতিশক্তি সঞ্চিত আছে এটা বের করতে চাই, তাহলে চিন্তা করি প্রথমে স্থির অবস্থায় তার মধ্যে সঞ্চিত শক্তি হচ্ছে ই নট এম স্কোয়ার, ই নট এম সি স্কোয়ার, অর্থাৎ এম নট ভরের বস্তুকে সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত করলে ই নট শক্তি পাওয়া যাবে। আবার এম ভরের বস্তুকে সম্পূর্ণরূপে শক্তিতে পরিণত করলে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার শক্তি পাওয়া যাবে। তো আমি যদি এখন তার গতিশক্তিটা ক্যালকুলেট করতে চাই, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হচ্ছে গতিশীল অবস্থার শক্তি মাইনাস স্থির অবস্থার শক্তি, অর্থাৎ এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। আমি যদি এখানে সি স্কোয়ারটাকে কমন নেই, তাহলে আস্তে আস্তে এম মাইনাস এম নট সি স্কোয়ার, যেটাকে আমরা বলতে পারি ডেল এম সি স্কোয়ার। এখন আবার খেয়াল করি এম ইকুয়াল টু হচ্ছে এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। তো এখানে যদি আমি এম নট কমন নেই, তাহলে আসবে হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1 ইন্টু এম নট সি স্কোয়ার। ঠিক আছে, তো চিন্তা করি এখানে আমাকে যদি বেগ দিয়ে দেয় তাহলে আমরা এখান থেকে গতিশক্তি বের করতে পারবো, আবার গতিশক্তি দেওয়া থাকলে সেখান থেকে বেগও বের করতে পারবো। এরপরে আমরা আলোচনা করব দৈর্ঘ্য সংকোচন সূত্র। আমরা জানি পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল বস্তুর দৈর্ঘ্য সংকুচিত হয়। ঠিক আছে, তো চিন্তা করি আমি ধরলাম যে একটা রকেটের ভর একটা রকেটের স্থির অবস্থায় ভর হচ্ছে এল নট। ঠিক আছে, এখন রকেটটা যদি গতিশীল হয়, কোনো একটা স্থির পর্যবেক্ষকের সাপেক্ষে, তখন সে এই দৈর্ঘ্যটাকে কত পর্যবেক্ষণ করবে? তখন সে এটার দৈর্ঘ্যটাকে
এল পর্যবেক্ষণ করবে। এল অবশ্যই এল নটের থেকে ছোট হবে, অর্থাৎ পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল বস্তুর দৈর্ঘ্য কী হয়? সংকুচিত হয়। তাহলে আমি এটার মধ্যে রিলেশন হিসেবে লিখতে পারি এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখানে এলটা কি? এলটা হচ্ছে পর্যবেক্ষকের সাপেক্ষে বস্তুর দৈর্ঘ্য, ঠিক আছে। আচ্ছা, এখন দৈর্ঘ্য সংকোচন এই নীতি অ্যাপ্লাই করার সময় আমাদেরকে মনে রাখতে হবে তিনটা কাঠামোর মধ্যে শুধুমাত্র একটা কাঠামোতে এই দৈর্ঘ্য সংকোচন সূত্র অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমার স্থির কাঠামো আর এটা হচ্ছে আমার গতিশীল কাঠামো, এবং এই গতিশীল কাঠামোটা এক্স অক্ষ বরাবর গতিশীল, তাহলে আমি শুধুমাত্র এক্স অক্ষ বরাবরই দৈর্ঘ্য সংকোচন নীতি অ্যাপ্লাই করতে পারবো। অর্থাৎ এল এক্স ইকুয়াল টু এল এক্স নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এল ওয়াই ইকুয়াল টু এল ওয়াই নট, এল জেড ইকুয়াল টু হচ্ছে এল জেড নট। এই ছিল আমাদের দৈর্ঘ্য সংকোচন সূত্র। এরপর আমরা চলে যাব হচ্ছে কাল দীর্ঘায়ন। কাল দীর্ঘায়ন আমাদেরকে বলতেছে যে স্থির কাঠামোতে সময় ধীরে ধীরে অতিবাহিত হয় এবং গতিশীল কাঠামোতে সময় দ্রুত অতিবাহিত হয়। আমি লিখতে পারি টি ইকুয়ালস টু হচ্ছে টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখানে বলতে পারি আমরা টি হচ্ছে স্থির কাঠামোতে অতিবাহিত সময় বা দুইটা ঘটনার মধ্যে সময়ের পার্থক্য। স্থির কাঠামোতে অতিবাহিত সময়, আর টি নট হচ্ছে গতিশীল কাঠামোতে অতিবাহিত সময়। আমি যদি চিন্তা করি এই হচ্ছে আমাদের পৃথিবী হচ্ছে কি আমি স্থির কাঠামো হিসেবে কনসিডার করলাম। এখানে হচ্ছে পৃথিবীতে অবস্থানরত একজন পর্যবেক্ষক, আর এই হচ্ছে আমাদের মহাশূন্যযান। আমি ধরলাম মহাশূন্যযানটা একটা নির্দিষ্ট বেগে গতিশীল, ঠিক আছে। এখানে হচ্ছে মহাশূন্যযানে অবস্থিত একজন যাত্রী। তো পৃথিবীতে বা স্থির কাঠামোতে অতিবাহিত সময় হচ্ছে এখানে আমি ধরবো টি, আর গতিশীল কাঠামোতে অর্থাৎ রকেটে অতিবাহিত সময় তখন কত হবে? টি নট। অবশ্যই এখানে টিটা টি নটের থেকে বেশি হবে, রাইট? অর্থাৎ আমি চিন্তা করি এখানে একটা স্থির কাঠামোতে একটা ঘড়ি আছে, ঠিক আছে। ঘড়িতে এখন বাজে 12টা। গতিশীল কাঠামোতে একটা ঘড়ি আছে, এখানেও এখন 12টাই বাজে। তো আমি যদি চিন্তা করি এই স্থির কাঠামোতে 3 ঘন্টা অতিবাহিত হয়েছে, ঠিক আছে, তাহলে এখন বাজবে 3টা। কিন্তু গতিশীল কাঠামোতে তখন চিন্তা করি যে মাত্র 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, ঠিক আছে। তাহলে স্থির কাঠামোতে যখন 3 ঘন্টা অতিবাহিত হইল, ফর এক্সাম্পল গতিশীল কাঠামোতে মাত্র 1 ঘন্টা অতিবাহিত হলো, তার মানে গতিশীল কাঠামোতে সময় ধীরে ধীরে অতিবাহিত হয় বা গতিশীল কাঠামোতে ঘড়িটা ধীরে চলে। এটা ফর এক্সাম্পল। এখানে
কতটুকু ধীরে চলবে এটা নির্ভর করবে বেগের উপর, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট পার্টে চলে যাব, আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারের নেক্সট পার্ট। এখানে প্রথমে আমাদের আলোচনা করতে হবে হচ্ছে ফোটন নিয়ে। ফোটন হচ্ছে, আলো হচ্ছে একগুচ্ছ ফোটন কণার সমষ্টি, অর্থাৎ আলো যে কণা দ্বারা গঠিত সেটাই হচ্ছে ফোটন। তাহলে ফোটনের বেগ নিশ্চয়ই আলোর বেগের সমান হবে। ফোটনের বেগ হচ্ছে আলোর বেগের সমান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ফোটনের কোনো ভর নাই, ঠিক আছে, ফোটনের ভর নাই, তবে ফোটনের ভরবেগ আছে। ফোটনের ভরবেগের বের করার সূত্র কি? ফোটনের ভরবেগ হচ্ছে পি। এখন পি ইকুয়ালস টু কত? চিন্তা করি, গতিশীল অবস্থায় আমি বলতে পারি ই ইকুয়াল টু হচ্ছে এমসি স্কোয়ার, আবার এম ইন্টু সি ইন্টু সি এভাবে লেখা যায়। তাহলে দেখি, গতিশীল ভর ইন্টু বেগ, তাহলে এখানে এটা যদি আমি মানে একটা এক্সাম্পশন করলাম আর কি, এটা হচ্ছে ভরবেগ, তাহলে পিসি, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি ফোটনের ক্ষেত্রে ই ইকুয়াল টু পিসি, ঠিক আছে, এটা ফোটনের ক্ষেত্রে প্রযোজ্য। তো তাহলে পি ইকুয়াল টু কত আসবে? ই বাই সি। আবার চিন্তা করি, ই ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা, তাহলে ই বাই সি ইকুয়াল টু হচ্ছে এইচ বাই ল্যামডা হুইচ ইজ ইকুয়াল টু পি, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি এইচ বাই ল্যামডা। তাহলে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিলে আমরা এখান থেকে ভরবেগ বের করতে পারি, বা এনার্জি দেওয়া থাকলে সেখান থেকে ভরবেগ বের করতে পারি। ঠিক আছে, মানে এটার এক্সাম্পলটা হচ্ছে এরকম, যে অন্য সকল পদার্থের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি হচ্ছে এই সূত্রটা, ই ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এখন ফোটনের স্থির ভর তো শূন্য, তার মানে এই পার্টটুকু তখন 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমার কত আসতেছে? পিসি। তাহলে পি ইকুয়াল টু ই বাই সি। আচ্ছা, এবার আমরা এক্স রে টিউব নিয়ে আলোচনা করব, এক্স রে নল। তো আমি যদি চিন্তা করি, এই হচ্ছে আমাদের এক্স রে যে টার্গেট সেটা, আর এই হচ্ছে কুণ্ডলী। তো মোটামুটি স্ট্রাকচারটা এরকম। তো আমি যদি এখানে ভি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন উৎপন্ন হবে। এই উচ্চ গতি মানে ক্যাথোড থেকে উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন উৎপন্ন হবে। এই উচ্চ গতি শক্তিসম্পন্ন ইলেকট্রনগুলো কোথায় গিয়ে আঘাত করবে? এই টার্গেটে আঘাত করবে। ফলে টার্গেট থেকে আমরা একটা উচ্চ গতিসম্পন্ন এক্স রে ফোটন আমরা পাবো, ঠিক আছে। ধরে নিলাম এক্স রে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা, তাহলে তার এনার্জি কত? ই ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে। আমি ধরে নিলাম এখানে কোনো শক্তির অপচয় হবে না, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে, যেখানে আমি যদি ভি ভোল্টেজ অ্যাপ্লাই করি, তাহলে একটা ইলেকট্রন দ্বারা কৃত কাজ কত হবে? আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ, তাহলে একটা ইলেকট্রন দ্বারা কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু ই, অর্থাৎ ই ইন্টু ভি, ঠিক আছে। এখন চিন্তা করি ইলেকট্রনটা ভি গতিশক্তি প্রাপ্ত হয়, তাহলে তার সর্বোচ্চ বেগ কত? গতিশক্তি হচ্ছে হাফ এম বি স্কোয়ার। তাহলে আমি বলতে পারি ইভি ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। এখানে বি হচ্ছে এই ইলেকট্রনের
সর্বোচ্চ গতিশক্তি, ইলেকট্রনের বেগ। আবার চিন্তা করি যে এখান থেকে যে এক্স রে ফোটন উৎপন্ন হবে তার এনার্জি হচ্ছে এটা, তাহলে আবার লিখতে যাই ই ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা। এখান থেকে চিন্তা করলাম যে এনার্জিটা উৎপন্ন হবে সেটা ম্যাক্সিমাম, তাহলে তরঙ্গ দুটো হবে কি মিনিমাম, তাহলে ল্যামডা মিনিমাম। তাহলে আমি যদি চিন্তা করি ইভি ইকুয়াল টু হচ্ছে এইচসি বাই ল্যামডা মিনিমাম, অতএব ল্যামডা মিনিমাম ইকুয়াল টু আসতেছে এইচসি বাই ইভি। ঠিক আছে, এইচ হচ্ছে এখানে প্লাঙ্কের ধ্রুবক, আর সি হচ্ছে আলোর বেগ, এ হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর বি হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজ। তার মানে আমি এখানে যদি ভি ভোল্টেজ অ্যাপ্লাই করি তাহলে এখানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট এক্স রে ফোটন উৎপন্ন হবে, মানে যে এক্স রে ফোটন উৎপন্ন হবে তার মিনিমাম ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা, মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এটা এইচসি বাই ইভি। এবার আমরা আলোচনা করব হচ্ছে এটার উল্টাটা, অর্থাৎ ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে, ফটো তড়িৎক্রিয়া। আমরা জানি কোন একটা ধাতুর উপর যদি ফোটন আপতিত হয় সেখানে ফোটন এবং ইলেকট্রনের মধ্যে এক প্রকার স্থিতিস্থাপক সংঘর্ষ হয়। স্থিতিস্থাপক সংঘর্ষের ফলে ফোটনের সমস্ত শক্তি ধাতব পাতে থাকা ইলেকট্রন শোষণ করে। এই শোষিত শক্তির একটা অংশ ব্যয় হয়ে হচ্ছে কোন কাজে? ধাতব পৃষ্ঠ থেকে তার বন্ধন ছিন্ন করতে, আর একটা বাকি যেইটুকু শক্তি থাকে এটুকু আমরা গতিশক্তি হিসেবে পাই। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রনটা এই বেগ নিয়ে ভিম্যাক্স সর্বোচ্চ বেগ নিয়ে বিক্ষিপ্ত হয়। ঠিক আছে, তাহলে আমি যদি চিন্তা করি এখানে যদি শক্তি সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করি তাহলে এখানে আমি বলতে পারবো যে এই হচ্ছে আপতিত ফোটনের এনার্জি, এই হচ্ছে শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত করতে বা ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন মুক্ত করতে যে পরিমাণ শক্তি লাগে সেটা হচ্ছে কার্যাপেক্ষক বা ফাই, আর নির্গত ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে কাইনেটিক এনার্জি হচ্ছে ½ m v²। আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য যদি ল্যামডা হয় বা ফ্রিকোয়েন্সি যদি এফ হয় তাহলে আমি লিখতে পারি ইকুয়াল টু এইচএফ অথবা এইচসি বাই ল্যামডা। আর ধাতুর কার্যাপেক্ষক নির্ভর করবে সূচন কম্পাঙ্কের উপরে। ফাই ইকুয়াল টু লেখা যায় এইচএফ নট ইকুয়াল টু হচ্ছে এইচসি বাই ল্যামডা নট। ল্যামডা নট হচ্ছে সূচন তরঙ্গদৈর্ঘ্য, এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক। তাহলে আমি শক্তি সংরক্ষণ নীতি অ্যাপ্লাই করলে আসবে হচ্ছে ইআই ইকুয়াল টু ফাই প্লাস কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। এখন আমি যদি একটা চিন্তা করি, এখানে একটা সেল তৈরি করি, আমরা যদি একটা ফটো ইলেকট্রিক এরকম এক্স রে টিউবের মতো যদি এরকম একটা সেল তৈরি করি, তো চিন্তা করি এখানে এটা হচ্ছে আমাদের ধাতব পাত, এই ধাতব পাতে উচ্চ গতিসম্পন্ন ফোটন আপতিত হয়, ফলশ্রুতিতে এখান থেকে কি হবে? ইলেকট্রন নির্গত হবে। ঠিক আছে, ফলশ্রুতিতে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে। এই ইলেকট্রনের ফলে সার্কিটে যে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে সেটা হচ্ছে আমার ফটোকারেন্ট। এখন আমি যদি ফটো তড়িৎ প্রবাহকে থামিয়ে দিতে চাই তাহলে আমাকে বিপরীত দিক থেকে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এর উল্টা দিকে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, যাতে করে আমরা ফটো তড়িৎ প্রবাহ থামিয়ে দিতে পারি। ঠিক আছে, মানে এখান থেকে তখন শূন্য বেগ সম্পন্ন ইলেকট্রন নির্গত হবে।
অর্থাৎ আমি বলতে পারি যে ইলেকট্রন দ্বারা কৃত কাজ তখন এই নির্গত ইলেকট্রনের গতিশক্তির সমান হবে। অর্থাৎ আমার এখানে সূত্র আসতেছে, এখানে আমি যদি চিন্তা করি এই ভিএসটাকে বলা হয় স্টপিং পটেনশিয়াল বা নিবৃত বিভব। মানে এই নিবৃত বিভব অ্যাপ্লাই করার ফলে ফটোকারেন্টের মান 0 হয়ে যাবে অথবা শূন্য বেগ সম্পূর্ণ ইলেকট্রন নির্গত হবে। ঠিক আছে, মানে সার্কিটে কোনো তড়িৎ প্রবাহ হবে না। তাহলে ইভিএস ইকুয়াল টু লেখা যায় হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। তো এই সূত্রটাকে আমরা আরও অনেকভাবে লিখতে পারি। আইনস্টাইন ফটো ইলেকট্রিক ইকুয়েশন যেটা, এটাকে লেখা যায় এইচ এফ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস কাইনেটিক এনার্জির বদলে লিখতে পারি হাফ এম বি স্কোয়ারও লিখতে পারি, আবার ইভি নেটও লিখতে পারি, ইভিএসও লিখতে পারি। ভিএস এখানে কি স্টপিং পটেনশিয়াল বা নিবৃত বিভব। ঠিক আছে, আবার তরঙ্গ দৈর্ঘ্য আকারে লেখা যায় হচ্ছে এইচসি বাই ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এইচসি বাই ল্যামডা নট, ইভি নট ইকুয়াল টু লেখা যায় হচ্ছে হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। ঠিক আছে, মানে একটা সূত্র অনেকভাবে আমরা লিখতে পারি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। তো এখানে সংক্ষেপে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে দুইটা গ্রাফ আমাদের আঁকতে হবে, আঁকা শিখতে হবে। সেটা হচ্ছে একটা হচ্ছে এরকম, এখানে এফ নট হচ্ছে সূচন কম্পাঙ্ক, এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট শক্তি, আর এটা হচ্ছে আমাদের এফ। এই গ্রাফের যে ঢাল, ঠিক আছে, লম্ববায় ভূমি ইভি নট এফ মাইনাস এফ নট, এটাই আসলে কি নির্দেশ করে? প্লাঙ্কের ধ্রুবক। হ্যাঁ, ইভি নট ইকুয়াল টু এফ মাইনাস এফ নট। ঠিক আছে, তো এখানে বোঝার বিষয়টা হচ্ছে যেটাকে আমরা যদি ইয়া করে লিখি তাহলে লেখা যায় হচ্ছে এইচ এফ ইকুয়াল টু এইচ এফ নট প্লাস ইভি নট, আবার বা ইভিএসও লেখা যায়, যেটাই লিখি না কেন। এই ইভিএস ইকুয়াল টু লেখা যায় হচ্ছে হাফ এম বি স্কোয়ার। ঠিক আছে, এখানে একটা জিনিস বোঝার হচ্ছে, আমি যদি এটা তো কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট ধাতুর জন্য সূচন কম্পাঙ্ক বা কার্যবেক্ষক বা সূচন তরঙ্গদৈর্ঘ্যের মান নির্দিষ্ট। এটা ধাতু ভ্যারি করে, কিন্তু একটা নির্দিষ্ট ধাতুর জন্য সুনির্দিষ্ট। তো এখানে আমি চেঞ্জ করতে পারি কি আপতিত ফোটনের ফ্রিকোয়েন্সি। আপতিত ফোটনের ফ্রিকোয়েন্সি যদি বাড়াই তাহলে এখানে শুধুমাত্র বাড়বে হচ্ছে ভি ম্যাক্স, অর্থাৎ নির্গত ইলেকট্রনের বেগ বাড়বে। ঠিক আছে, হাফ এম বি স্কোয়ারের যে ভি ম্যাক্সটা আছে এটা বাড়বে। এফ বাড়ালে তাহলে এফের সাথে সম্পর্ক কার? এফের সাথে সম্পর্ক হচ্ছে আমার ভি এর। অর্থাৎ এখানে আমি বুঝতে চাচ্ছি যে ফ্রিকোয়েন্সি বাড়ালে তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে না। তাহলে তড়িৎ প্রবাহের সাথে সম্পর্ক কার? তড়িৎ প্রবাহের সাথে সম্পর্ক হচ্ছে ফোটনের তীব্রতা। আমি যদি চিন্তা করি আই ভার্সেস আই, এখানে আই হচ্ছে আমার ফটো কারেন্ট, আর ক্যাপিটাল আই স্মল আই হচ্ছে ফটো কারেন্ট, আর ক্যাপিটাল আই হচ্ছে আলোর ইন্টেন্সিটি বা তীব্রতা। মনে রাখবেন আলোর তীব্রতা হচ্ছে কার সমানুপাতিক? ফোটন সংখ্যার সমানুপাতিক। প্রতি সেকেন্ডে আপতিত ফোটন সংখ্যার সমানুপাতিক। প্রতি সেকেন্ডে আপতিত ফোটন সংখ্যা। প্রতি সেকেন্ডে যতগুলো ফোটন আপতিত হবে, ইলেকট্রনের সাথে ফোটনের সংঘর্ষ তত বেশি হবে, এবং সেখান থেকে আমি তত বেশি ইলেকট্রন উৎপন্ন হবে, এবং তখন ফটোকারেন্টের মান তত বৃদ্ধি পাবে। তাহলে আমি পাবো হচ্ছে এরকম মূলবিন্দুগামী একটা সরলরেখা বা স্ট্রেট লাইন। তাহলে আলোর তীব্রতার সাথে কার সম্পর্ক, বা ফোটন সংখ্যার সাথে কার সম্পর্ক? ফোটন সংখ্যার বৃদ্ধির সাথে ফটোকারেন্টের সম্পর্ক। ঠিক আছে, তাহলে তীব্রতা বাড়লে ফোটন সংখ্যা বাড়লে আলোর তীব্রতা বাড়বে, আর তীব্রতা বাড়লে ফটোকারেন্টের মান বাড়বে। ফ্রিকোয়েন্সি বাড়লে ফ্রিকোয়েন্সির সাথে ফটোকারেন্টের কোনো সম্পর্ক নাই। ফ্রিকোয়েন্সি বাড়লে ফটোকারেন্টের মান
ফটোকারেন্টের মানে কোনো পরিবর্তন হবে না। তো এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারতেছি আসলে ফটো তড়িৎ ক্রিয়ার শর্ত কি। শর্ত হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমাকে আপতিত ফোটনের যে এনার্জি সেটা অবশ্যই সূচন কম্পাঙ্ক ওয়ার্ক ফাংশন বা কার্যবেগক থেকে বেশি হতে হবে, অথবা অন্যভাবে ঘুরে বলতে পারি যে আপতিত ফোটনের ফ্রিকোয়েন্সি অবশ্যই সূচন ফ্রিকোয়েন্সির থেকে বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে বেশি হবে। এটাকে অন্যভাবে বলতে পারি যে আপতিত ফোটনের যে ওয়েভলেন্থ সেটা থ্রেশহোল্ড ওয়েভলেন্থ বা সূচন তরঙ্গ দৈর্ঘ্য থেকে কম হইতে হবে, কারণ এনার্জি যত বেশি ওয়েভলেন্থ তত কম, তাহলে ওয়েভলেন্থ কম মানে এনার্জি বেশি। ঠিক আছে, তো এই ছিল আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্টের সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা আলোচনা করব কম্পটন ইফেক্ট নিয়ে। কম্পটন প্রভাব। ফটো ইলেকট্রিক ইফেক্টে আপনার ইলেকট্রনের সাথে প্রোটনের কিন্তু স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছিল। এখানে চিন্তা করি, এখানে একটা স্থির ইলেকট্রন আছে, এই স্থির ইলেকট্রনের ভর হচ্ছে এম নট। ইলেকট্রনের স্থির ভর কত? এম নট। এখন উচ্চ গতিসম্পন্ন ফোটন, ফর এক্সাম্পল এক্স রে ফোটন বা গামা রে, এরকম উচ্চ গতিশক্তি সম্পন্ন ফোটন যদি এই ইলেকট্রনটাকে আঘাত করে, তখন কিন্তু ইলেকট্রনের সাথে ফোটনের স্থিতিস্থাপক সংঘর্ষ হবে না, এটাকে অস্থিতিস্থাপক সংঘর্ষ হয়ে যাবে, অর্থাৎ ফোটনের সমস্ত শক্তি ইলেকট্রনটা নিতে পারবে না। ফলে ফোটন কিছুটা শক্তি হারাবে। ফোটন কিছুটা শক্তি হারিয়ে হচ্ছে আপতিত দিকের সাথে একটা কোণ করে বিক্ষিপ্ত হবে। ঠিক আছে, আর ইলেকট্রনটা একটা নির্দিষ্ট বেগ নিয়ে বিক্ষিপ্ত হবে, একটা নির্দিষ্ট কোণে বিক্ষিপ্ত হবে। ধরলাম এই কোণটা হচ্ছে ফাই, আর ফোটনটা কত ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে? থিটা কোণে বিক্ষিপ্ত হয়েছে। তো বুঝতেই পারতেছি যে ফোটনের এনার্জি কিন্তু তখন কমে যাবে, বিক্ষিপ্ত ফোটনের এনার্জি কমে যাবে। এনার্জি কমে যাওয়ার অর্থ হচ্ছে ওয়েভলেন্থ বেড়ে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল ওয়েভলেন্থ, আর এটা হচ্ছে ইনিশিয়াল ওয়েভলেন্থ। তো কম্পোনেন্ট আমি যদি এখন এখানে গতিশক্তি সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করি, তাহলে লিখতে পারি হচ্ছে, আমি চিন্তা করি বিক্ষিপ্ত ইলেকট্রনের কাইনেটিক এনার্জি হচ্ছে কেই। ঠিক আছে, তো এখানে আমরা বেসিক্যালি কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে চাই না, কারণ এখানে বেগটা অনেক বেশি থাকে। ঠিক আছে, এই জন্য ইলেকট্রনের ভর সেক্ষেত্রে বৃদ্ধি পায়। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের ওই কে ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই না করে হচ্ছে আরেকটা সূত্র আছে 1/√1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস 1 এম নট সি স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করাটাই ভালো। ঠিক আছে, তো আমি চিন্তা করি আপতিত ফোটনের এনার্জি হচ্ছে ইআই, বিক্ষিপ্ত ফোটনের এনার্জি হচ্ছে ইএফ। তাহলে গতিশক্তির সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করলে শক্তি সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করলে আসবে হচ্ছে ইআই ইকুয়ালস টু ইএফ প্লাস কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন নিলাম। এখন আমরা এই ল্যামডা এফ এবং ল্যামডা এর মধ্যে একটা সম্পর্ক বের করতে চাই। সেটা বের করতে হলে আমাদেরকে কী করতে হবে? এটাকে দুটো উপাংশে ভাগ করতে হবে। আমি যদি এটাকে দুটো উপাংশে ভাগ করি, হ্যাঁ, তাহলে আমি পাবো হচ্ছে, এখানে আঁকলাম, এখানে এটা থিটা হইলে এটা হবে হচ্ছে ল্যামডা এফ, আমি যদি চিন্তা করি ভরবেগ, আপতিত ফোটনের ভরবেগ কত? পি আই ইকুয়াল টু এইচ বাই ল্যামডা আই। বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ কত? বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ হচ্ছে এইচ বাই ল্যামডা এফ। তাহলে এটার উপাংশ হচ্ছে এইচ বাই ল্যামডা এফ কস থিটা, এদিক বরাবর উপাংশ হচ্ছে এইচ বাই ল্যামডা এফ সাইন থিটা।
আবার চিন্তা করি, ইলেকট্রনের ভর যদি এম হয়, গতিশীল অবস্থায় ভর যদি এম হয়, ঠিক আছে, গতিশীল অবস্থায় ভর হচ্ছে এম, যেখানে এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বেগ হচ্ছে ভি, তাহলে এম ভি হচ্ছে ভর বেগ। এটা যদি থিটা হয় তাহলে এটা হবে এম ভি, এটা যদি ফাই হয়, এটা যদি ফাই হয় তাহলে এটা হবে এম বি কস ফাই, আর এটা হবে এম বি সাইন ফাই, ঠিক আছে। তো আমি যদি এখানে ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করি, এটা হচ্ছে শক্তির সংরক্ষণ সূত্র ছিল, শক্তির সংরক্ষণ সূত্র, আর এখানে আমি অ্যাপ্লাই করব ভরবেগের সংরক্ষণ সূত্র, তাহলে আসবে হচ্ছে সংঘর্ষের আগে এক্স অক্ষ বরাবর ভরবেগ সংরক্ষিত থাকে, তার মানে এইচ বাই ল্যামডা আই ইকুয়াল টু আসবে হচ্ছে এইচ বাই ল্যামডা এফ কস থিটা প্লাস এম ভি কস ফাই। আবার যদি ওয়াই অক্ষ বরাবর যদি ভরবেগের সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে চাই তাহলে আসবে কত, তাহলে আসবে হচ্ছে 0 ইকুয়াল টু হচ্ছে এইচ বাই ল্যামডা এফ সাইন থিটা মাইনাস এম ভি সাইন, এটা ফাই হবে এম ভি সাইন ফাই, ঠিক আছে। তো এই 2 আর 3 নাম্বার ইকুয়েশন থেকে আমরা যেটা প্রমাণ করতে পারি সেটা হচ্ছে ল্যামডা এফ ইকুয়াল টু ল্যামডা আই প্লাস এইচ বাই এম নট সি 1 মাইনাস কস থিটা, ঠিক আছে, 1 মাইনাস কস থিটা, যে ফোটনটা যত ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয় সেটা হচ্ছে থিটা। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রয়োজনীয় সূত্র 4 নম্বর, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আমার বুঝাই আসে, কম্পটন তরঙ্গদৈর্ঘ্য জিনিসটা কি, এইটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের কম্পটন তরঙ্গদৈর্ঘ্য। তো এটা কীভাবে আসলো, আমি যদি চিন্তা করি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে কস থিটা কত, কস থিটা 0, ঠিক আছে, মানে সংঘর্ষের পরে ফোটনটা কত ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে, আগের অবস্থানের সাথে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়েছে, বিক্ষেপণ কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এইচ এফ ইকুয়াল টু এইচ আই, ল্যামডা এফ ইকুয়াল টু ল্যামডা আই প্লাস এইচ বাই এম নট সি, তাহলে ল্যামডা এফ মাইনাস ল্যামডা আই ইকুয়াল টু এইচ বাই এম নট সি, তাহলে আমি বলতে পারি এটাই হচ্ছে আমাদের তখন কি হয়ে যাবে, কম্পটন তরঙ্গদৈর্ঘ্য, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সি ইকুয়াল টু হচ্ছে এইচ বাই এম নট সি, ঠিক আছে। তো এখানে এম নট হচ্ছে স্থির ইলেকট্রনের ভর, যদি অর্থাৎ এখানে যেটা স্থির অবস্থায় ছিল, এখানে যদি স্থির প্রোটন থাকতো তাহলে আমি বলতাম এটা হচ্ছে স্থির প্রোটনের ভর, অর্থাৎ এখানে যেটা থাকবে তার স্থির ভরটা এখানে ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ ইলেকট্রনের কম্পোনেন্ট ইফেক্ট বের করতে চাইলে এখানে ইলেকট্রনের ভর বসাইতে হবে, ইলেকট্রনের স্থির ভর বসাইতে হবে, আর প্রোটনের কম্পটন তরঙ্গদৈর্ঘ্য বের করতে হইলে এখানে প্রোটনের স্থির ভর বসাইতে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কম্পটন তরঙ্গদৈর্ঘ্য বের করার সূত্র। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে ডি ব্রগলির তরঙ্গদৈর্ঘ্য বের করার সূত্র। তো কোনো কোনো ঘটনায় আলো তরঙ্গের ন্যায় আচরণ করে, যেমন ব্যতিচার, অপবর্তন, সমবর্তন। আবার কোনো কোনো ঘটনায় আলো কণার ন্যায় আচরণ করে, যেমন ফটোইলেকট্রিক ইফেক্ট, কম্পটন ইফেক্ট এক্সেট্রা। তো আলোর দুই রকম ধর্মই আছে, কণাধর্ম, তরঙ্গ ধর্ম, দুই রকম ধর্মই। আচ্ছা, এটা নির্ভর করবে আমি কোন এক্সপেরিমেন্ট করতেছি তার উপর। তো আমরা জানি যে
এখানে আলোচনা আছে ফোটনের ভর নাই কিন্তু ভরবেগ তো আছে। ফোটনের ভরবেগ হচ্ছে পি, পি ইকুয়াল টু হচ্ছে এইচ বাই ল্যামডা। তাহলে ফোটন হচ্ছে এক প্রকার, এটা হচ্ছে ভরবেগ মানে কণা এবং তরঙ্গের মধ্যে সম্পর্ক বলা যায়, ঠিক আছে। ফোটনের ক্ষেত্রে কণা এবং, কারণ ভরবেগ থাকে হচ্ছে বস্তুর, আর তরঙ্গ দৈর্ঘ্য কার থাকে, তরঙ্গের। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে নির্দেশ করে ফোটনের পার্টিকেল প্রপার্টি, আর এটা নির্দেশ করে হচ্ছে ওয়েভ প্রপার্টি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এইচ বাই পি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, ঠিক আছে। এটা হচ্ছে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, রাইট। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমি যদি চিন্তা করি একটা বস্তু, এম ভরের একটা বস্তু, এম ভর একটা বস্তুর বেগ যদি ভি হয় তাহলে তার ভরবেগ কত? তার ভরবেগ হচ্ছে পি ইকুয়াল টু এম ভি। ডি ব্রগলি বলতেছেন যেহেতু ফোটনের ভরবেগ থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি, আমরা চাইলে হচ্ছে এই এম ভি ভরবেগ বিশিষ্ট বস্তুরও তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য কত আসবে? বস্তু তরঙ্গ দৈর্ঘ্য আসবে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি ইকুয়াল টু এইচ বাই এম ভি। তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, অর্থাৎ ফোটনের কণাধর্ম আছে, আবার মানে ওয়েভ প্রপার্টি আছে, আবার হচ্ছে পার্টিকেল প্রপার্টি আছে, কণাধর্ম আছে, তরঙ্গধর্ম আছে। ঠিক একইভাবে আমি বলতে পারি একটা বস্তুর তো অবশ্যই কণাধর্ম আছে, এবং সেই সাথে বস্তুর মধ্যেও তরঙ্গধর্ম উপস্থিত আছে, ঠিক আছে। তো আমি চিন্তা করি বস্তুর ভরবেগ যদি সামহাও 0 হয় তখন তরঙ্গদৈর্ঘ্য কিন্তু সামথিং এইচ বাই 0 মানে ইনফিনিটি হয়ে যায়, ঠিক আছে। ভরবেগ যদি 0 হয় তাহলে তরঙ্গদৈর্ঘ্য ইনফিনিটি হয়ে যায়। কিন্তু তার মধ্যে যদি এম ভরের একটা বস্তুর মধ্যে যদি ভরবেগ থাকে তাহলে তার মধ্যে একটা তরঙ্গদৈর্ঘ্য উপস্থিত থাকে, অর্থাৎ প্রত্যেকটা গতিশীল বস্তুর মধ্যে কি আছে? তরঙ্গধর্ম উপস্থিত আছে। এটাই হচ্ছে সেই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য কত? ল্যামডা। এই হচ্ছে আমাদের ডি ব্রগলির ইকুয়েশন। আবার আমরা জানি গতিশক্তির ইকুয়েশন থেকে আমরা জানি গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক কি? গতিশক্তি ইকে ইকুয়াল টু হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু পি স্কোয়ার বাই, মানে পি স্কোয়ার বাই টুয়াইজ এম আর কি, পি স্কোয়ার বাই টুয়াইজ এম। তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু কত লেখা যায়? 2m কেই। তাহলে পি ইকুয়াল টু রুট ওভার 2m কেই বা ইকে লেখা যায় 2m ইকে। তাহলে আমি দেখো পি এর জায়গায় কী লিখতে পারি? এইচ বাই রুট ওভার টুয়াইজ এম ইকে। তাহলে এখানে গতিশক্তি দেওয়া থাকলে আমরা সেখান থেকে তরঙ্গধর্ম অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি, যেটা কিনা বস্তুর তরঙ্গধর্ম নির্দেশ করে। আচ্ছা, এরপর আমরা আসি আমাদের লাস্ট টপিক, হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা
নীতি, ঠিক আছে। হাইজেনবার্গ বলতেছেন যে কোনো বস্তুর অবস্থান এবং ভরবেগ একই সময়ে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। তিনি এটাকে সূত্রের সাহায্যে প্রকাশ করেছেন এভাবে যে ডেল এক্স ইকুয়াল ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়াল হাফ ইন্টু এইচ বাই 2 পাই, যেখানে ডেল এক্স হচ্ছে কি, ডেল এক্স হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা আর ডেল পি হচ্ছে বস্তুর ভরবেগের অনিশ্চয়তা। চিন্তা করি, এখানে বুঝতে পারতেছি গুণফল একটা ধ্রুবক, পুরোটাই একটা ধ্রুবক ডান পাশে, তার মানে অবস্থানে অনিশ্চয় যদি অ্যাকুরেটলি বের করতে চায়, মানে বৃদ্ধি পায়, তাহলে ভরবেগের অনিশ্চয়তা হ্রাস পায়, ঠিক আছে। মানে একটা যদি সঠিকভাবে নির্ণয় করতে চায় আর একটা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। তো এখানে আরও কিছু কথা আছে। অবস্থানে অনিশ্চয়তা, যদি আমি চিন্তা করি একটা ইলেকট্রনের ক্ষেত্রে যদি অবস্থানের অনিশ্চয়তা বের করতে চাই, একটা ইলেকট্রন এরকম নিউক্লিয়াসকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে, তার অবস্থানের অনিশ্চয়তা আমরা এইভাবে হিসাব করতে পারি ডেল এক্স ইকুয়াল টু তার ব্যাসের সমান, মানে টুয়াইস আর, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন, হ্যাঁ। এই রেঞ্জের মধ্যে যে থাকবে তার অবস্থানের অনিশ্চয়তা তখন কি হয়ে যাবে, টুয়াইস আর। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে এই যে এইচ বাই 2 পাই এই ধ্রুবকটাকে বলতে পারি এইচ কাট, এটা হচ্ছে এইচ কাট ইকুয়াল টু এইচ বাই 2 পাই। তাহলে আমি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে এভাবে লিখতে পারি ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়াল এইচ কাট বাই 2। তো এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির আরও কিছু রূপ আছে, অন্যভাবে লেখা যায় শক্তি এবং সময়ের ক্ষেত্রে লেখা যায় হচ্ছে শক্তি এবং সময়ের ক্ষেত্রে একইভাবে লেখা যায় হচ্ছে ডেল ই ইন্টু ডেল টি গ্রেটার দ্যান ইকুয়াল এইচ কাট বাই 2। তো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি থেকে আমাদের ব্যাখ্যা করা যায় যে একটা ইলেকট্রন কেন নিউক্লিয়াসে অবস্থান করতে পারে না। নিউক্লিয়াসে শুধুমাত্র প্রোটন এবং নিউট্রনই থাকতে পারে, ইলেকট্রনের পক্ষে নিউক্লিয়াসে থাকা সম্ভব নয়। কারণ নিউক্লিয়াসে থাকতে হলে দেখা যায় যে একটা ইলেকট্রনের অনেক বেশি শক্তি অর্জন করতে হয়, কিন্তু একটা ইলেকট্রনের পক্ষে 4 মেগা ইলেকট্রনের চেয়ে বেশি শক্তি অর্জন করা সম্ভব নয়, ঠিক আছে। এই জন্য নিউক্লিয়াসে হচ্ছে ইলেকট্রন অবস্থান করতে পারে না। তো এই ছিল সংক্ষেপে এই আধুনিক পদার্থবিজ্ঞান বা মডার্ন ফিজিক্স চ্যাপ্টারের সমস্ত সূত্রাবলী। Hope you guys enjoyed this video. See you again. Thank you everyone.